আসসালামু আলাইকুম, আমি সৌরভ আহমেদ। ওয়েলকাম টু আমাদের 15 মিনিট জিকে সিরিজে। এবং আজকের জিকে সিরিজে হচ্ছে পঞ্চম পর্বে আমরা হচ্ছে উপমহাদেশে ইসলামের যে আবির্ভাব ঘটেছে সেটা সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিত জানবো। এবং এটা থেকে আমাদের এডমিশন, জব থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন আসলে সেটা থেকে অ্যান্সার করতে পারবো। প্লাস আমরা টেকনিকে শিখবো, কিছু ছন্দ দিয়ে ছন্দের পাশাপাশি আমরা হচ্ছে এই জিনিসগুলো ভালো করে দেখবো। সো লেটস ব্যাক ইনটু দ্য টপিক। প্রথমে আমরা যেটা দেখবো, অর্থাৎ আমাদের যে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটেছে সেটা আমাদের জানার জন্য প্রথমে আমাদের সিন্ধু বিজয় সম্পর্কে খানিকটা আইডিয়া নিতে হবে। অর্থাৎ সিন্ধু বিজয়টা কি, মেইনলি আমাদের 1700 কি বলি 712 খ্রিস্টাব্দে খলিফা অর্থাৎ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক ছিলেন, তিনি ছিলেন অর্থাৎ আমাদের খলিফা ছিলেন তখন সিন্ধু বিজয় যখন আমাদের হয়েছে। এবং সেটা শাসনকর্তা কে ছিলেন? শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি মেইনলি কোথায় ছিলেন? উনি হচ্ছে ইরাকের শাসনকর্তা ছিলেন। ঠিক আছে। এবং সেনাপতি অর্থাৎ আমাদের যে বিজয়টা হয়েছে, এই যে যুদ্ধটা হয়েছিল, সেটাতে আমরা দেখবো যে মোহাম্মদ বিন কাসিম ছিল কি সেনাপতি, সেটাতে ছিল। এবং প্রতিপক্ষ কে ছিল? আমাদের মেইনলি প্রতিপক্ষ এবং হচ্ছে এটার সাথে কে যুদ্ধ করেছে অথবা সেনাপতি কে ছিল, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়। তো এটা প্রতিপক্ষ ছিল সিন্ধু রাজা। রাজার নাম কে ছিল? দাহি। রাজার নাম কে ছিল? সিন্ধুর যে রাজা ছিল তার নাম কি ছিল? দাহি। ঠিক আছে। এবং প্রথম জয় করা যে বন্দরটি ছিল সেই বন্দরটির নাম হচ্ছে দেবেল। ঠিক আছে, প্রথম জয় করা বন্দরের নাম হচ্ছে দেবেল। মেইনলি এখানে আমাদের কি হয়? মেইনলি এই যে মোহাম্মদ বিন কাসিমের যে সিন্ধু বিজয় করে, সিন্ধু যে জায়গাটা, এর ফলে কি হয়? আমাদের উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামের সূচনা হয়। অর্থাৎ এর আগ পর্যন্ত তোমাদেরকে আরেকটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দেই। আমি যখন এটা পড়েছি, স্পেশালি যখন হচ্ছে আমি এই যে আমাদের আমরা সেন বংশ, বিভিন্ন বংশ লাস্টে পড়লাম, তো সেখানে হচ্ছে আমরা দেখেছি যে খ্রিস্টাব্দ যে সালগুলো ছিল ওই জায়গা থেকে এইখানে আসলে একটু ঝামেলা পাচ্ছে। আসলে ওইখানের সালটা আর এখানের সালটা টোটালি আলাদা। এটা হচ্ছে দিল্লি সালতানাত। অর্থাৎ এক কথায় আমাদের মেইনলি উপমহাদেশে যে ইসলামের আবির্ভাব ঘটেছে সেইটা নিয়ে হচ্ছে এখানে আমাদের 712 সাল থেকে মেইনলি কাহিনী শুরু হয়। আর আগের কাহিনী যেটা, সেটা হচ্ছে আমরা পরে দেখেছি। তো তোমরা গল্প আকারে এবং ছন্দের আকারে জিনিসগুলো যদি একটু মনে রাখো, আশা করি তোমাদের এখান থেকে জিনিসগুলা আত্মস্থ করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, আমরা এটা দেখলাম। তারপর আমরা যেটা দেখবো যে সুলতান মাহমুদের ভারত আক্রমণ। এই যে আমাদের সিন্ধু বিজয় করেছে, কে করেছে? কাসিম। কাসিম সিন্ধু বিজয় করেছে এবং এটার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে উপমহাদেশে ইসলামের একটা আবির্ভাব ঘটেছে। এবং এটার পর সুলতান মাহমুদের ভারত আক্রমণ হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। কেন ইম্পর্টেন্ট জায়গা? দেখো, ওনার শাসনকালটা ছিল 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন গজনির রাজা। আরে গজনি রাজ্যটা ছিল হচ্ছে গজনি। ঠিক আছে। এবং সুলতান মাহমুদের তিনি কোথায় আক্রমণ করেন? ভারতে আক্রমণ করেন, অর্থাৎ আমাদের উপমহাদেশে। এবং ভারতে উনি টোটাল ইন্টারেস্টিংলি উনি টোটাল হচ্ছে 17 বার আক্রমণ করেছেন। কতবার আক্রমণ করেছেন? 17 বার আক্রমণ করেছেন। এবং বিখ্যাত যে আক্রমণটা, অর্থাৎ যে আক্রমণে তিনি হচ্ছে জয়লাভ করেন বলা যায় খানিকটা, সেটা হচ্ছে সোমনাথ মন্দির এবং গুজরাটে। তিনি গুজরাটে সব থেকে বড় কি বলে আক্রমণ করেছিলেন। এবং সেটার পরে সেটা মেনলি ঘটেছিল হচ্ছে আহ 1026 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এবং এই যে আমাদের গুজরাট ছিল, সেটা সভাকবি কে ছিল? সুলতান মাহমুদের সভাকবি কারা ছিল? তখন সভাকবি ছিল ফেরদৌসি। ঠিক আছে। সভাকবি ছিল ফেরদৌসি। এবং এটা থেকে অনেক প্রশ্ন আসে যে সভাকবি ফেরদৌসির বিখ্যাত রচনা কি? সভাকবি ফেরদৌসির রচনা হচ্ছে শাহনামা। সভাকবি ফেরদৌসির বিখ্যাত রচনা হচ্ছে শাহনামা। এবং তার উপাধি ছিল প্রাচ্যের হুমায়ুন। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি দেখো, তোমাদেরকে যে সব তথ্য পড়তে হবে, ইটস নট লাইক দ্যাট। ওকে। আমি যেগুলো একটু ভালো গুরুত্ব দিয়ে বলবো সেগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস অনেকটা বেড়ে যায়। ঠিক আছে। তো আমরা দেখবো যে তার বিখ্যাত রচনা ছিল হচ্ছে শাহনামা, এটা থেকে প্রশ্ন আসে। দেন আমরা যেটা দেখবো যে প্রাচ্যের হুমার তার হচ্ছে একটা উপাধি ছিল। ঠিক আছে। এবং রাজসভায় দার্শনিক ও জ্যোতির্বিদ হিসেবে কে ছিলেন? আল বেরুনি। এই নামটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার প্রশ্ন আসে যে রাজসভায় দার্শনিক ও জ্যোতির্বিদ হিসেবে কে ছিলেন? রাজসভায় দার্শনিক এবং জ্যোতির্বিদ হিসেবে ছিলেন আল বেরুনি। আমার সাথে সাথে সবাই একটু পড়ার সময়, নোট ডাউন করার সময় একটু রিপিট করবে, দেন তোমার জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় ক্যাচ করতে ইজি হবে। ওকে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই আমাদের উপমহাদেশে ইসলাম শাসনের যে প্রতিষ্ঠাটা ঘটে সেটাতে। দেখো, মোহাম্মদ ঘুরি, যার ফুল নাম অর্থাৎ পুরো নাম ছিল শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি হচ্ছে গজনিতে ঘুর সাম্রাজ্যের শাসক ছিলেন।
কোন সাম্রাজ্যের? তিনি গজনির গুর সাম্রাজ্যের শাসক ছিলেন। এবং উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা যে হয়েছে, অর্থাৎ আমাদের উপমহাদেশে আমরা দেখেছি যে কাসিম রাষ্ট্রীয়ভাবে আহ মুসলিম শাসন হচ্ছে প্রতিষ্ঠার একটা আবির্ভাব করেছেন, এবং এটার পর উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার যে মূল কৃতিত্ব দেওয়া যায় সেটা দেওয়া যায় হচ্ছে মোহাম্মদ ঘুরিকে, অর্থাৎ আমাদের শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিকে। ঠিক আছে, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিকে আমাদের মূল কৃতিত্ব দেওয়া যায়। কেন দেওয়া যায় সেটা আমরা একটু দেখবো। উম, তিনি মেইনলি তার তার সময়কালে তিনি হচ্ছে মেইনলি উত্তর ভারত নিয়ন্ত্রণ করতেন। ঠিক আছে, উত্তর ভারতকে উনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং নিয়ন্ত্রণ করেছেন। এবং তিনি দুইটা ইম্পর্টেন্ট যুদ্ধ করেছেন। ঠিক আছে, দুইটা ইম্পর্টেন্ট যুদ্ধ করেছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসলে এই জায়গা থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। সেটা কি? সেটা হচ্ছে তিনি বলা হয় প্রথম তরাইনের যুদ্ধ এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ। ঠিক আছে, তিনি হচ্ছে আমাদের চৌহানের সাথে যুদ্ধ করেছিলেন, পৃথ্বীরাজ চৌহান যাকে বলা হয়। তিনি হচ্ছে মেনলি 1191 খ্রিস্টাব্দে, তারপর আমরা দেখবো যে 1192 খ্রিস্টাব্দে, পর পর ধারাবাহিকভাবে 1 থেকে 2 বছর পর প্রতিপক্ষ হচ্ছে ছিলেন মোহাম্মদ ঘুরি। আমাদের যে ঘুরি যে যুদ্ধটা মেনলি করেছেন, তরাইনের যে যুদ্ধ, এবং তার বিরোধিতা, অর্থাৎ মোহাম্মদ ঘুরির এবার যে প্রতিপক্ষ তিনি ছিলেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, কে ছিল? পৃথ্বীরাজ চৌহান। এবং এটার ফলাফল কি হয়? আমাদের মোহাম্মদ ঘুরি, যিনি উপমহাদেশে ইসলাম শাসনের মূল কৃতিত্বধারী একজন ব্যক্তি, তিনি হচ্ছে আহ পরাজিত হয়েছেন, আনফরচুনেটলি পরাজিত হয়েছেন, এবং স্বদেশ কি করেছেন? স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। কোথায় প্রত্যাবর্তন করেছেন? তিনি পরবর্তীতে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তারপর আমরা দেখবো যে দ্বিতীয় যুদ্ধে তিনি ফরচুনেটলি জয়লাভ করেন, এবং এর মাধ্যমে আমাদের উপমহাদেশে বলা যায় যে অনেকটা মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। তারপর আমরা দেখি জিনিসগুলো, যেমন দ্বিতীয় তরাইনের যুদ্ধ, সেটা কত সালে হয়েছে? 1192 খ্রিস্টাব্দে। এবং এটা তো প্রতিপক্ষ ছিল আমাদের মোহাম্মদ ঘুরি, এবং তার সাথে আবারও কে যুদ্ধে জড়ান? সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। প্রথমবারের মতোই ধারাবাহিকভাবে দ্বিতীয়বার যুদ্ধটি হয়েছে। এবং এটার ফলাফল কি দাঁড়ায় বন্ধুরা? ফলাফল দাঁড়ায় হচ্ছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং নিহত হন, এবং আমাদের যে মোহাম্মদ ঘুরি তিনি হচ্ছে জয়লাভ করেন। ঠিক আছে, এবং মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করেন, যেটা আমরা মাত্রই বলেছি। এবং এই যুদ্ধের মাধ্যমে মেইনলি আমাদের যে উপমহাদেশে মুসলিম শাসনের কি হয়? প্রতিষ্ঠা হয়। এবং এটার মাধ্যমে যে আমাদের যে প্রশাসনিক কিছু ব্যবস্থার উন্নয়ন ঘটে অথবা প্রত্যাবর্তন ঘটে, সেটা তুমি যদি দেখো যে বিজয়ের পর মোহাম্মদ ঘুরি উত্তর ভারতের, আমরা বলেছি আগে তিনি উত্তর ভারত নিয়ন্ত্রণ করতেন, এবং উত্তর ভারতের শাসনভার কাকে দিয়ে কার কাছে হস্তান্তর করেন? তিনি উত্তর ভারতের শাসনভার হচ্ছে আমাদের কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে, আমরা বলেছিলাম যে আমরা ছন্দের মাধ্যমে কিছু জিনিস দেখবো, যাতে তোমাদের এই দিল্লি সালতানাত জিনিসটা খুব ভালো করে মাথায় ক্যাচ করে। তো এই জিনিসটা আমরা একটু পরে দেখবো। কুতুবুদ্দিন আইবেকের হাতে দেন এবং তিনি নিজে গজনিতে প্রত্যাবর্তন করেন। কোথায় প্রত্যাবর্তন করেন? গজনিতে প্রত্যাবর্তন করেন। কার কাছে শাসনভার দিয়ে? কুতুবুদ্দিন আইবেকের কাছে। এবং পরবর্তীতে কুতুবুদ্দিন আইবেক দিল্লিতে কি করেন? মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, অর্থাৎ মুসলিম শাসনের মেইনলি ভিত্তিটা স্থাপন করেন উনি। দিল্লি সালতানাত। ঠিক আছে, দিল্লি সালতানাত মেইনলি হচ্ছে বলা হয় 320 বছর। ঠিক আছে, এই যে দেখো এখানে লেখা আছে 320 বছর। এবং এটা হচ্ছে মেইনলি বারোশো 6 সাল থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এই দিল্লি সালতানাত আহ বলতে উপমহাদেশে মুসলিম শাসনকালকে বোঝায়। উপমহাদেশে কোনটাকে বোঝায়? মুসলিম শাসনকালটাকেই মেইনলি আমাদের দিল্লি সালতানাত হিসেবে পরিচিত। এবং একাধিক তুর্কি ও আফগান রাজবংশ দিল্লি শাসন করে। কারা কারা দিল্লি শাসন করে? একাধিক তুর্কি এবং আফগান রাজবংশ আমাদের দিল্লি শাসন করে। এবং পতন হয় মেইনলি হচ্ছে দিল্লি সালতানাতের, অর্থাৎ আমাদের মুসলিম শাসনের, সেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। কিসের মাধ্যমে? পানিপথের যুদ্ধের মাধ্যমে। আমরা দেখি যে তরাইনের যুদ্ধের মাধ্যমে আমাদের হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় মুসলিম শাসনের। এবং পানিপথের যুদ্ধের মাধ্যমে আমাদের কি হয়? আমরা এই মুসলিম শাসন উপমহাদেশে হারাতে শুরু করি। প্রথম যুদ্ধে কার সাথে? বাবরের সাথে। কে? লুদি বংশের মাধ্যমে পতন ঘটে। আমরা একটু পরে এটা দেখবো যে বাবর লুদি বংশকে হারিয়ে আবার সেখানে মুঘল সাম্রাজ্য তৈরি করেন। ঠিক আছে, তারপর আমরা দেখো দিল্লি সাম্রাজ্যে মেইনলি 5টি বংশ থাকে। কয়টি বংশ থাকে? একটু বলতো কালারটা, উই ক্যান চেঞ্জ দ্য কালার। ওকে, দিল্লি সালতানাতে মেইনলি 5টি বংশ, সেটা হচ্ছে দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লুদি বংশ। এখানে যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। ঠিক আছে, ফার্স্ট এর তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে। এটা কত সালে হয়? এটা 1206 সাল থেকে
1290 সাল পর্যন্ত দাস বংশ থাকে। 1290 থেকে 1320 পর্যন্ত খিলজি বংশ থাকে। তুগলক বংশ থাকে 1320 থেকে 1413। তারপর আমরা দেখবো 1413 থেকে 1451, এবং 1451 থেকে 1526 থেকে লাস্টে লুদি বংশ। পরবর্তীতে লুদি বংশকে বাবর কি করেন, পরাজিত করেন। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুলতান কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে, সুলতান কুতুবুদ্দিন আইবেক অর্থাৎ আমাদের যেই আমরা একটু আগে দেখলাম যেটা দাস বংশ, সেটাতে ছিল কে ছিল, সুলতান কুতুবুদ্দিন আইবেক ছিল। ঠিক আছে, উনি মেইনলি 1206 সাল থেকে 1210 সাল পর্যন্ত রাষ্ট্রভার রাষ্ট্রভারের দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ আমাদের দিল্লির যে জায়গাটা সেটার দায়িত্ব গ্রহণ করেন। এবং দিল্লি সালতানাতের প্রথম স্বাধীন সুলতান কে ছিল, আমাদের কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে, এবং মোহাম্মদ ঘুরির কৃতদাস, উনি মেইনলি ছিল হচ্ছে আমাদের যে মোহাম্মদ ঘুরির কৃতদাস। মেইনলি আমাদের কুতুবুদ্দিন আইবেক ছিল মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস, এবং কৃতদাস থেকে যখন হচ্ছে মোহাম্মদ ঘুরি তরাইনের যুদ্ধে বিজয় লাভ করে, তখন তাকে হচ্ছে সেনাপতি বানানো হয়। এবং সেনাপতি পরবর্তীতে তাকে হচ্ছে এই যে আমাদের দিল্লির যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা একটু আগে দেখেছি যে কুতুবুদ্দিন আইবেককে দিয়ে সুলতান বানিয়ে দেন কি, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, এইভাবে তিনি হচ্ছে কৃতদাস থেকে সুলতানে পরিণত হন। তারপর তার রাজধানী ছিল হচ্ছে দিল্লিতে, এবং উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা, এটা আমরা দেখেছি। এবং তার উপাধি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তার উপাধি ছিল হচ্ছে কি, লাক্স বক্স। কেন ছিল তার উপাধি লাক্স বক্স? কারণ উনি অনেক দান করতে পছন্দ করতেন, এবং মেইনলি তার এই দান ছিল তার জন্য তাকে হচ্ছে লাক্স বক্স হিসেবে আখ্যায়িত করা হতো। এবং তার স্থাপত্য কিছু কীর্তির ভিতর যদি আমরা দেখি, সেটা হচ্ছে আজমিরে আড়াই দিনকা ঝুপড়া মসজিদ, এবং দিল্লিতে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করে এবং শেষ করতে পারেননি। সেটা কে শেষ করেন? সেটা শেষ করেন হচ্ছে তার জামাতা ইলতুৎমিশ, সেটা শেষ করেছেন। তারপর আমরা যেটা দেখবো যেটা হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি হচ্ছে মেনলি 1211 থেকে 1236 সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় তিনি শাসন গ্রহণ করেছেন, অর্থাৎ শাসন বাড়ে ছিলেন। তো সেই জায়গা থেকে তাকে বলা হয় হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং কুতুব মিনারের অসমাপ্ত কাজ তিনি কি করেন, কুতুব মিনার নামে তোমরা জানো যে বিখ্যাত একটি মিনার আছে, সেই কুতুব মিনারের অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ। তারপর আমরা দেখবো যে খলিফা আল মুনতাসির বিল্লাহ কর্তৃক তিনি হচ্ছে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুলতানি আজম, তাকে কি উপাধি দেওয়া হয়? সুলতানি আজম উপাধি দেওয়া হয়। আমি যে জিনিসগুলো একটু বারবার মার্ক করে দিচ্ছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, সুলতানি আজম উপাধি দেওয়া হয়, এবং 40 জন তুর্কি দাস নিয়ে 40 চক্র, অর্থাৎ এই জিনিসটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে প্রশ্ন করলে এই জিনিসগুলো থেকে প্রশ্ন করার পসিবিলিটি সব থেকে বেশি। যেটাকে 40 চক্র অথবা যেটাকে বন্দে গানি চেহেলান বলে গঠন করা হয়। ঠিক আছে, মানে এটাকে বন্দে গানি চেহেলান বলে, যেটাকে বাংলাতে 40 চক্র বলতে পারো, সেটা তিনি গঠন করেন। এবং তিনি মুদ্রা সংস্কার করেন, এটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই যে জায়গাগুলোতে 3 স্টার মার্ক দিচ্ছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়তে হবে তোমাদের। তিনি মেইনলি প্রথম আরবীয় মুদ্রা প্রচলন করেন। কি? রুপিয়া নামে আরবীয় মুদ্রা প্রচলন করেন। কে প্রচলন করেন? শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে রাজিয়া। ঠিক আছে, আমরা রাজিয়া দেখবো, সেটা হচ্ছে তিনি 1236 থেকে মেইনলি 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছেন, শাসনভার গ্রহণ করেছেন। তিনি মেইনলি ছিলেন হচ্ছে ইলতুৎমিশের কন্যা। ঠিক আছে, এবং দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী শাসক কে? প্রথম মুসলিম নারী শাসক হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা, আমাদের রাজিয়া ইলতুৎমিশ। ঠিক আছে, অর্থাৎ রাজিয়া ইলতুৎমিশ ছিলেন হচ্ছে আমাদের প্রথম ভারত উপমহাদেশে মুসলিম নারী শাসক। এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে প্রথম মুসলিম উপমহাদেশে নারী শাসক কে ছিলেন, সেটা হবে সুলতান রাজিয়া। সমাধি ছিল পুরানো দিল্লির বুলবুলি খানা মহল্লায় অবস্থিত। আর সমাধি কোথায়? পুরাতন দিল্লির কি বুলবুলি খানায় অবস্থিত। এবং তারপরে আমরা দেখবো যে আরেকজন আছেন বাহারাম শাহ। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা জিনিস, কে কে ছিল। এগুলো যদি আমরা একটু ছন্দের মাধ্যমে পড়ি আর তোমাদেরকে একটু দেখাতে পারি। ঠিক আছে, যদি আমরা নিউ একটা নেই, ধরো এখানে আমরা যদি হোয়াইট অ্যাড, এখানে যদি আমরা একটা ছন্দের মাধ্যমে লিখি, ধরো কি বলবো, সাপোজ লিখলাম যে কুমার শানু। হ্যাঁ, এটা তালিবাস্য। কুমার শানু রাস্তায় গান গাইছে। অথবা তুমি এইভাবে বললে একসাথে সবগুলো বলা যায় যে কুমার শানু গাইছে
জাতীয় গান আমাদের। ঠিক আছে, এইভাবে যদি তুমি এটাকে মনে রাখো তাহলে কিভাবে আমরা এটাকে এখন দেখতে পারি। আমি এখানে লিখেছি কুমার শানু রাস্তায় গাইছে জাতীয় গান আমাদের। এটা দিয়ে মেইনলি বোঝানো হচ্ছে কুমার দিয়ে হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে, আমাদের যে রাজবংশের প্রতিষ্ঠাতা আমরা বলি সেটা কি ছিল, কুমার দিয়ে কুতুবুদ্দিন আইবেক। তারপর শাহ দিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশ, শাহ দিয়ে কি শামসুদ্দিন ইলতুৎমিশ। এটা একটু তোমরা ভালো করে লিখে নিবে, এই ট্রিক্সটা এইভাবে তোমার মাথায় ক্যাচ করতে ইজি হবে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো যে এখানে রাস্তার রা দিয়ে হচ্ছে রাজিয়া ইলতুৎমিশের যে কন্যা ছিল। তারপরে জাতীয়তে আমরা একটু পরে দেখবো যে খলজি বংশে যে ছিল জাতীয়তে জালালউদ্দিন খলজি। এবং এখানে আমাদের আ দিয়ে হচ্ছে আলাউদ্দিন খলজি। সো এই জিনিসগুলো তোমরা যদি এইভাবে মনে রাখো, আশা করি তোমাদের ব্রেইনে ইজিতে ক্যাচ করতে পারবা। ঠিক আছে, আমরা তারপরে স্লাইডে যাই। তারপরে স্লাইডে হচ্ছে এখানে আমরা দেখবো যে মেনলি যে খলজি বংশ যেটা, খলজি বংশ জালালউদ্দিন খলজি আমরা মাত্রই দেখেছি। এই জালালউদ্দিন খলজি দেখো উনি মেনলি হচ্ছে 1290 সাল থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠাতা কি বলে শাসনভার গ্রহণ করেছেন, এবং তিনি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তিনি মেনলি 70 বছর বয়সে দিল্লি সিংহাসনে আরোহণ করেন, যথেষ্ট বৃদ্ধ বয়সে শাসনভার গ্রহণ করেছিলেন। এবং শাসনকালে তিনি মেইনলি হচ্ছে 1991 সালে মুঙ্গল আক্রমণ করেন। ঠিক আছে, এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং সাহসিকতার সাথে তিনি আক্রমণ প্রতিহত করেন, অর্থাৎ মঙ্গলরা এখানে আক্রমণ করলে তিনি সাহসিকতার সাথে সেটা কি করেন, প্রতিহত করেন। সরি, মাই মিস্টেক, তিনি হলে মেইনলি প্রতিহত করেন। এবং মঙ্গল নেতা উলুগ খান ও তার অনুসারীরা ইসলাম গ্রহণ করে ভারত থেকে ইসলাম গ্রহণ করে তখন কি এটা যেহেতু প্রতিহত করেছেন তিনি, তাদেরকে তিনি ইসলাম গ্রহণ করে ভারতীয় তার থেকে যান। ইটস আ গ্রেট থিং ফর আস। ঠিক আছে, উল্লেখযোগ্য হচ্ছে বখতিয়ার খলজি। ঠিক আছে, কে ছিল, বখতিয়ার খলজি থেকে যান। এবং তিনি হচ্ছে মেনলি বঙ্গ বিজেতা এবং এই খলজি বংশের বংশধর। ঠিক আছে, তারপর আমরা এটা দেখেছি। তারপর আমরা যেটা দেখবো আলাউদ্দিন খলজি, উনি মেনলি হচ্ছে 1296 থেকে 1396 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এবং জালালউদ্দিন খলজির ভ্রাতুষ্পুত্র ও জামাতা কে ছিলেন, মেনলি হচ্ছে আমাদের আলাউদ্দিন খলজি। এবং সুলতান জালালউদ্দিনকে হত্যা করে তিনি সিংহাসনে আরোহণ করেন। অর্থাৎ আগে এগুলো দেখা যায় অনেক, যে একজন সুলতানকে আরেকজন অনেকবার হত্যা করে তারপর হচ্ছে ওই জায়গায় কি বলে আরোহণ করেন। প্রথম মুসলিম শাসক হিসেবে দাক্ষিণাত্য জয় করেন। ঠিক আছে, কি করেন, প্রথম মুসলিম শাসক হিসেবে দাক্ষিণাত্য জয় করেন। এবং সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারতের শেষ পর্যন্ত মুসলিম বিজয় পতাকা উড্ডীত করেন। তারপর আমরা দেখবো যে তিনি মেনলি অর্থনীতি কিছু সংস্কার করেছেন। যে জিনিসগুলো কি সংস্কার করেছেন, তিনি মেনলি দ্রব্যের মূল্য আনেন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইগুলো, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তিনি কি করেন, দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনেন। তারপরে বাজারে পণ্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেন। এবং নিজেকে ফ্রান্সের রাজা লুই চতুর্দশের মতো তিনি বলেন যে আমি রাষ্ট্র। এই প্রশ্নটা অনেকবার ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। ঠিক আছে, এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো এটা একটু ভালো করে দেখবে, কে বলেছেন, আলাউদ্দিন খলজি বলেছেন আমি রাষ্ট্র। কার মতো বলেছেন, যে লুই চতুর্থ খান যে ছিল তার মতো তিনি বলেছেন যে আমি রাষ্ট্র। ঠিক আছে, এবং মঙ্গল আক্রমণ একাধিকবার তিনি প্রতিহত করেন। ঠিক আছে, আমরা দেখছি যে জালালউদ্দিন একবার প্রতিহত করেছেন, বাট আলাউদ্দিন আবার মঙ্গল আক্রমণ একাধিকবার প্রতিহত করেন। তারপর খলজি বংশের মিনি পতন ঘটে। আমরা এখানে দেখবো খলজি বংশের পতনের পর আসে হচ্ছে আমাদের তুগলক বংশ। তুগলক বংশ 1320 থেকে আমাদের যে গিয়াসুদ্দিন তুগলক ছিল তিনি 1325 পর্যন্ত এখানে থাকেন। এবং তার পূর্ব নাম হচ্ছে গাজী মালিক। তার পূর্ব নাম কি, গাজী মালিক, একজন তুর্কি কৃতদাস। ঠিক আছে, একজন তুর্কি কৃতদাস তিনি। এবং আলাউদ্দিন খলজি রাজত্বকালে উন্নতি লাভ করেন এবং 1320 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে তিনি আরোহণ করেন। কোথায় আরোহণ করেন, দিল্লি সিংহাসনে আরোহণ করেন। এবং মোহাম্মদ বিন তুগলকের কথা যদি আমরা বলি, দিল্লির সুলতানাতদের মধ্যে সবচেয়ে বিতর্কিত শাসক কে ছিলেন, মোহাম্মদ বিন তুগলক। কে ছিলেন সব থেকে বিতর্কিত শাসক, মোহাম্মদ বিন তুগলক। রাজধানী তিনি স্থানান্তর করেন দিল্লি থেকে দেবগিরিতে। অর্থাৎ এতদিন সব রাজধানী ছিল আমাদের দিল্লিতে। এবং পরবর্তীতে উনি ক্ষমতায় এসে এই দিল্লি থেকে রাজধানীকে দেবগিরিতে স্থানান্তর করে ফেলেন, যেটা বর্তমানে দৌলতাবাদ নামে পরিচিত। ঠিক আছে, এবং তিনি মুদ্রা সংস্কার করেন। যেখানে মুদ্রা রিলেটেড এরকম প্রশ্ন থাকবে যে সংস্কার করেছে, অর্থনৈতিক সংস্কার, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তিনি সোনা রূপার বদলে কি করেন, তামার প্রতীক মুদ্রা ইউজ করেন। এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এবং তিনি দিওয়ান-ই কুহি নামে পৃথক কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। দিওয়ান-ই কুহি নামে তিনি পৃথক কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন, এটা ইম্পর্টেন্ট। তো এইগুলো দেখবা, আমি যেগুলো 3 স্টার দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের দেখতে হবে। এবং প্রধান কর্মকর্তা হচ্ছে আমির কুহি। কে ছিল সেটার প্রধান কর্মকর্তা, সেটার প্রধান কর্মকর্তা ছিল আমির কুহি। এখানে তোমাদের আরেকটা জিনিস একটু জানিয়ে দেই, অর্থাৎ আরেকটা যদি বলি যে
আমি তো গরিব, তো তোমরা সবাই জানো যে আমি গরিব, তো গরিব সৌরভ, আমরা যদি এখানে একটি ছন্দে মনে রাখার চেষ্টা করি, গরিব সৌরভ মহাসভা থেকে ফিরল। কি বলতো? গরিব সৌরভ মহাসভা থেকে ফিরলো। এভাবে তোমরা জিনিসটা মনে রাখতে পারো, গরিব সৌরভ মহাসভা থেকে ফিরলো মানে হচ্ছে আমি তোমাদের সৌরভ ভাই যথেষ্ট গরিব, ইউ নো। সো এই গরিব সৌরভ কোথা থেকে ফিরলো? মহাসভা থেকে ফিরলো। এই গরিব মানে হচ্ছে আমাদের গিয়াসুদ্দিন তুগলক। তারপর যদি আমরা বলি এখানে মহার ম দিয়ে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, তোমরা এইভাবে মনে রাখতে পারো। আর ফি দিয়ে হচ্ছে ফিরোজ খান, তোমরা এই যে একটু পরে দেখবা যে ফিরোজ খান আছে এখানে, যে ফিরোজ শাহ অর্থাৎ ফিরোজ খান তুগলক, ঠিক আছে। তো তোমরা কিভাবে মনে রাখতে পারো ভাইয়া? গরিব সৌরভ মহাসভা থেকে ফিরলো, ঠিক আছে। এখানে গরিব বলতে গিয়াসুদ্দিন তুগলককে বোঝাচ্ছে। মহা মহা থেকে আমরা যদি মনে রাখতে পারি মোহাম্মদ বিন তুগলক, এবং ফিরলো থেকে আমরা ফ দিয়ে মনে রাখতে পারি ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। উনি হচ্ছে ভারতের ইতিহাসে একজন সংস্কারক শাসক, ঠিক আছে। যদি প্রশ্ন আসে যে একজন সংস্কারক শাসক হিসেবে কাকে ডাকা হয়, সেটা হচ্ছে ফিরোজ শাহ শাসক। তিনি 37 বছরের শাসনকাল গ্রহণ করেন, এবং তিনি কি কি সংস্কার করেছেন, কেন তো তাকে হচ্ছে সংস্কারক শাসক হিসেবে বলা হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। তিনি হচ্ছে 23 প্রকার কর বিলোপ করেন, অর্থাৎ আগে যে বিভিন্ন প্রকার কর নেওয়া হতো প্রজাদের কাছ থেকে, সেই কর তিনি 23 ধরনের করকে বিলোপ করেন, হুইচ ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। ওকে, সো কৃষি উন্নয়নে তিনি উদ্যোগ নেন। তারপর হচ্ছে 96 মাইল দীর্ঘ খাল খনন করে সেচ ব্যবস্থার উন্নয়ন করেন। তিনি কি করেন? 96 মাইল দীর্ঘ খাল খনন করে সেচ ব্যবস্থার উন্নয়ন করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইটা নিয়ে অনেক প্রশ্ন আসছে, তো এইগুলো একটু দেখবা। এবং মনে রাখার এখানে আরেকটা কৌশল যদি আমরা এখানে দেখি, যে গিমুফি, গিমুফি অর্থাৎ এটা আমরা এইটা দিয়ে মনে রাখতে পারি, তুমি গরিব সৌরভ ভাইয়াকে দিয়ে মনে রাখতে পারো, অথবা গিমুফি দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ গিয়াসুদ্দিন মোহাম্মদ ফিরোজ। গি দিয়ে হচ্ছে গিয়াসুদ্দিন, মু দিয়ে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, এবং ফি দিয়ে হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো, এই যে দেখো এখানে লেখা আছে। এবং গিয়াসুদ্দিন হচ্ছে শুরু, এবং ফিরোজ খাঁ হচ্ছে সংস্কারক। ওদের তিনজনকে তিন নামে ডাকা হয়। গিয়াসুদ্দিন হচ্ছে শুরু অর্থাৎ প্রতিষ্ঠাকালীন তুগলক বংশের, এবং মোহাম্মদ বিন হচ্ছে অদ্ভুত এবং বিতর্কিত একজন ব্যক্তি ছিল, তো আমরা একটু আগে বলেছি কেন। এবং ফিরোজ খান হচ্ছে, আর ফিরোজ শাহ হচ্ছে, খান বলে ফেলি সরি, জাস্ট শাহ হবে। উনি মেনলি হচ্ছে কি ছিল? সংস্কারক ছিল, ঠিক আছে। উনি হচ্ছে ছিলেন সংস্কারক। তারপর আমরা দেখবো যে খিজির খান, উনি হচ্ছে সৈয়দ বংশের প্রধান শাসক ছিল। কি? খিজির খান। আমাদের যে সৈয়দ বংশ আছে, বাকি তিনটা বংশ মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটু কম্পারেটিভলি কম প্রশ্ন আসে, বাট একটু দেখে রাখবা। সৈয়দ বংশের প্রধান শাসক কে ছিল? খিজির খান। এবং নিজেকে নবীজির বংশধর হিসেবে তিনি দাবি করতেন। এবং আলাউদ্দিন আলম শাহ ছিলেন, তিনি রাজত্বকালে রাজনৈতিক সংকট চরম আকার নিলে স্বেচ্ছায় পাঞ্জাবের শাসনকর্তা বহলুল লোদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন, অর্থাৎ নিজেই তিনি কি করেন? আলাউদ্দিন আলম শাহ লোদি বংশের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেন। এবং লোদি বংশের কারা কারা ছিল আমরা দেখবো, যে বাহলুল লোদি, অর্থাৎ লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বাহলুল লোদি ছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা। এবং সিকান্দার লোদি হচ্ছে সিকান্দার শাহ উপাধি ধারণ করতেন, অর্থাৎ সিকান্দার যে লোদি, উনি হচ্ছে সিকান্দার শাহ উপাধিটা ধারণ করতেন, অর্থাৎ তিনি এই উপাধি হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। এবং সর্বশেষ ইব্রাহিম লোদি যে ছিল, উনি হচ্ছে লোদি বংশের সর্বশেষ সুলতান ছিল। তারপর আমরা দেখবো যে সম্রাট বাবর, ঠিক আছে, অর্থাৎ দিল্লি সালতানাতের সর্বশেষ রাজবংশ ছিল লোদি বংশ, এবং এর শেষ সুলতান ছিলেন হচ্ছে কি? ইব্রাহিম লোদি। শেষ সুলতান কে ছিল? এটা প্রশ্ন আসে, ইব্রাহিম লোদি হবে। ইব্রাহিম লোদি ছিলেন একাধারে স্বেচ্ছাচারী, অভিজাতদের বিরোধী, ফলে অভ্যন্তরীণ বিদ্রোহ ও দুর্বলতা তৈরি হওয়া শুরু করেছে। এবং এই সুযোগের মধ্যে এশিয়ার শাসক কে? বাবর। এশিয়ার শাসক তখন ছিল বাবর। বাবর কি করেন? ভারত আক্রমণ করেন। এবং ভারত আক্রমণ করার পর মিলি 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে, কাকে আমরা বলেছি যে পানিপথের যুদ্ধে হচ্ছে মেনলি তরাইনের যুদ্ধ হচ্ছে উপমহাদেশে ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়, এবং পানিপথের যুদ্ধে হচ্ছে ইসলাম শাসন বিলুপ্ত হয়ে যায়। এবং কে করে? বাবর হচ্ছে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং হত্যা করে, এবং এর ফলে মেনলি কি হয়? আমাদের দিল্লি সালতানাতের একদম ফাইনালি পতন ঘটে, এবং বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তো আশা করি তোমরা এই ভিডিওতে বিভিন্ন ছন্দ, টেকনিক, এবং হচ্ছে আহ এই স্লাইড থেকে তোমরা যে কোনো প্রশ্নের, এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন আসবে, এবং আমি যে জিনিসগুলো দাগিয়ে দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখা হবে তোমাদের পার্ট 6-এ। থ্যাংক ইউ সবাইকে।